আসসালামু আলাইকুম। আমাকে অনেকে প্রশ্ন করেন যে ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং শিখে আসলে কি ক্যারিয়ার করা যায় কিনা? কিংবা এটা ব্যবহার করে কি মার্কেট প্লেসে যাওয়া সম্ভব কিনা? ডেফিনিটলি কোনো একটা শর্ট কোর্স করে কিংবা ১ টা ২ টা ৫ টা কোর্স করেও আপনি মার্কেট প্লেসে কিংবা ইনফ্যাক্ট জবেও যাইতে পারবেন না। যদি আপনি অ্যাকচুয়ালি সেই কোর্স থেকে অথবা কোনো একটা জিনিস শিখার পরে সেটাকে অ্যাকচুয়ালি বাস্তবে কাজে না লাগাইতে পারেন। সো আমি আপনাদেরকে আজকে একটা ছোট ওভারভিউ দেব কিভাবে আসলে জিনিসগুলো কাজ করে, রিয়াল লাইফে কিভাবে এই টাইপের প্রজেক্ট আসলে খুঁজে বের করা যায়, কি রকমের প্রজেক্ট নিয়ে আসলে প্র্যাকটিস করা যায় এবং মেবি আপনাদেরকে কয়েকটা রিয়াল প্রজেক্টের উপর দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি এবং এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই শর্ট একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। সো আজকের ভিডিওতে আমরা Upwork-এ যেই ওয়েব স্ক্র্যাপিং এবং অটোমেশন রিলেটেড বিভিন্ন রকমের প্রজেক্টস আছে, সেই প্রজেক্টগুলোর উপর দিয়ে যাব। আমরা যদি Upwork-এ চলে যাই তাহলে এখানে দেখতে পাবো যে ওয়েব স্ক্র্যাপিং, অটোমেশন, পাপিটার্স এই টাইপের অনেক প্রজেক্ট আসলে এখানে পাওয়া যায়। এখানে আমি জাস্ট স্ক্র্যাপিং লিখে সার্চ করছি এবং ২২ মিনিট আগে একটা জব পোস্ট হইছে, ১ ঘন্টা আগে একটা জব পোস্ট হইছে এবং আরো জব পোস্ট হইতেছে এবং কন্টিনিউয়াসলি জব পোস্ট হইতেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা টপিকের উপরে সার্চ করার পরে এখানে প্রায় ১৮০০ টার মতো জব এখানে দেখা যাচ্ছে। ১৮০০ র মতো হবে বা ২০০০ টার মতো জব এখানে ডিরেক্টলি দেখা যাচ্ছে। নাও এখানে আবার একেকটা জবের বাজেট একরকম। কোনোটা ফিক্সড প্রাইস আছে, কোনোটা ফিক্সড প্রাইস আ প্যা আওয়ারলি রেট আছে। আমরা যেই জিনিসটা আসলে এখানে দেখতে পাইতেছি। নাও এখানে দেখেন একদম শুরুতে লেখা আছে ওয়েব স্ক্র্যাপার ফর রিয়াল এস্টেট লিস্টিং, রাইট? ওয়েব স্ক্র্যাপার ফর রিয়াল এস্টেট লিস্টিং। রিয়াল এস্টেটের অনেক রকমের ডেটা কালেক্ট করার জন্য সে বলতেছে। নিচে আরেকজন বলতেছে তার একটা স্ক্র্যাপিং টুলস আছে যেটার একটা ফিক্স দরকার। নিচে আরেকজন বলতেছে যে আম মাল্টি পেজ মানে অনেকগুলা পেজের উপর দিয়ে যাবে এরকম সে একটা ওয়েব স্ক্র্যাপার বা ওয়েব ক্রলার সে বানাইতে চাইতেছে। পাইথন দিয়ে ব্যবহার করে সে বা ভিডিও কনটেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছে। অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন সে স্ক্র্যাপ করতে চাচ্ছে। জাস্ট জিনিসটা দেখেন যে আপনাকে ভার্সেটাইল অনেক রকমের ডিফারেন্ট জিনিস আপনাকে জানতে হবে যদি আপনি মার্কেটে যাইতে চান। ইনফেক্ট জব করতে চান বা যাই করতে চান না কেন। নাও আমি যদি ওয়েব স্ক্র্যাপিং বাদ দিয়ে যদি আমি আ বা স্ক্র্যাপিং বাদ দিয়ে যদি আমি ওয়েব স্ক্র্যাপিং লিখি অথবা LinkedIn স্ক্র্যাপিং লিখি, স্পেসিফিকলি কোনো একটা টপিক নিয়ে যদি আমি সার্চ করি, ডেটা মাইনিং যদি লিখি এরকম প্রচুর পরিমাণে ডিফারেন্ট কিওয়ার্ড আছে যেগুলো ব্যবহার করে আপনি অ্যাকচুয়ালি আপনার যে স্কিল আছে সেটা আপনি কাজে লাগাইতে পারবেন। ফর এক্সাম্পল এখানে আছে ডেটা এনরিচমেন্ট। তার কাছে অলরেডি কিছু ডেটা আছে। সেই ডেটাটা আপনি আরো এনরিচ করবেন এবং হয়তো এইটা ব্যবহার কোনো একটা লিস্ট তৈরি করবেন। এরকম একটা সিচুয়েশন আপনাকে ফেস করা লাগতে পারে। সো আমি জাস্ট এখানে একটা জব পোস্ট আগে এটা যদিও নো লঙ্গার এভেইলেবল দেখাচ্ছে, ইটস ওকে। এরকম জব প্রচুর আসে। সো সে কি বলতেছে যে সে বলতেছে যে আম স্পেসিফিকলি কোন একটা স্পেসিফিক শহরে সে যতগুলো ডেন্টাল ক্লিনিক আছে, মানে দাঁতের ডাক্তার আছে, তার সবগুলোর একটা ইমেইল চায়। কেন চায়? সে চাচ্ছে কি যে তার এই মুহূর্তে জব নাই। তো সে কি করতেছে যে সে সবাইকে এই যে এই ইমেইল অ্যাড্রেস গুলো আছে সেই ওই ইমেইল অ্যাড্রেস গুলাকে সে কোল্ড ইমেইল পাঠাবে যে তার জব দরকার। জাস্ট জিনিসটা বুঝেন যে এটা অ্যাকচুয়ালি একটা রিয়াল লাইফ কিন্তু একটা কেস যে আপনার ইমিডিয়েটলি জব দরকার এবং আপনি অ্যাকচুয়ালি এপ্লাই করতেছেন কিংবা ইনফ্যাক্ট এপ্লাই করবেন যে আপনি জব খুঁজে পাচ্ছেন না। কিন্তু ডেফিনিটলি যদি এত ক্লিনিক থাকে ৭০০-৮০০ টা ক্লিনিক থাকে একটা শহরে, কোথাও না কোথাও তো লোক দরকার, তাই না? সো আপনি কি করতেছেন? আপনি Upwork এ যে হ্যাঁ, আমাকে অ্যাকচুয়ালি ইমেইলগুলোকে খুঁজে বের করে দাও। মেবি আপনি আসলে ইমেইল বের করতে পারেন না। আপনি জাস্ট কাউকে হায়ার করতেছেন যে আপনার হয়ে কাজটা করে দিবে। সো দিস ইজ জাস্ট সাম এক্সাম্পল যে আসলে মানুষ কিন্তু রিয়াল লাইফে এই টাইপের প্রবলেম গুলাই ফেস করে এবং ইটস নট লাইক আপনাকে শুধুই ওয়েব স্ক্র্যাপিং করতে হবে শুধু বিষয়টা এটা না, এখানে ওয়েবে অটোমেশনের অনেক কিছু থাকতে পারে। যে ধরেন আপনি ক্লিনিকের ইনফরমেশন খুঁজে বের করবেন, আপনাকে অ্যাকচুয়ালি হয়তো কোনো একটা জায়গায় যাইতে হইতেছে, কোনো একটা অ্যাবাউট আস পেজে ক্লিক করা লাগতেছে অথবা কোনো একটা কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করা লাগতেছে, কন্ট্যাক্ট ফর্ম লোড করতে হইতেছে, মানে অনেকভাবেই কিন্তু ডেটাটা আসলে কালেক্ট করা যাইতে পারে। না, আমি আপনাদেরকে জাস্ট একটা ছোট কেস দেখাইলাম। এরকম অনেকগুলা কেসের উপর দিয়ে আমরা যাইতে পারি। যে রিয়াল এস্টেটের ডেটা মাইনিং হইতে পারে। ডেটা মাইনিং ইন্টারনেট রিসার্চ এর সাথে হইতে পারে। LinkedIn এর সাথে অনেক কিছু হইতে পারে। এখানে ইথিক্যাল আনইথিক্যাল এর অনেক কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোন কাজগুলো করা এগুলা ইথিক্যাল, কোনগুলা আনইথিক্যাল, কোনগুলা গ্রে জোন এ আছে এগুলো আপনাকে কিন্তু একটা সময় জানতে হবে।
এবং শুধু আপনি যেই অটোমেশন করবেন বা স্ক্র্যাপিং করবেন এবং দেন সাবমিট করবেন বিষয়টা এইটা না। কখনো দেখা যাইতে পারে যে আপনি এই যে সফটওয়্যার বানাইছেন, টুলস বানাইছেন, হয়তো কখনো ক্লায়েন্ট আপনার কাছে ডেটা সরাসরি চাবে। আবার কখনো এমন হবে যে ক্লায়েন্ট আসলে আপনার কাছ থেকে ডেটা চাচ্ছে না। আ সে অ্যাকচুয়ালি সফটওয়্যারটাই চাচ্ছে। তো আপনাকে অনেক সময় হইতে পারে যে তাকে অ্যাকচুয়ালি এটা ডিপ্লয় করে দিতে হবে। সো আপনার ডিপ্লয়মেন্ট সম্পর্কে হয়তো জানতে হইতে পারে। এমন অনেক সময় হইতে পারে যে আপনাকে ডকারাইজ করে দিতে হবে। ক্লায়েন্ট বলবে আমাকে ডকারাইজ করে দাও। কেউ বলবে যে আমাকে এটা অমুক জায়গায় রান করায় দাও। সো আপনাকে কিন্তু ওইসব জিনিসও জানতে হবে। অনেক সময় ক্লায়েন্ট নিজেই জানবে না আসলে তারা কি চায়। রাইট? যেমন এখানে দেখেন ডাটা এনগেজমেন্ট এর এখানে সে বলতেছে ডাটা স্ক্র্যাপিং, এন্ট্রি, মাইনিং, কালেকশন, লিস্ট বিল্ডিং, কনট্যাক্ট লিস্ট, ডেটাবেস। দ্যাট মিনস আপনাকে ডেটাবেস সম্পর্কেও কিন্তু জানা লাগতে পারে। বিকজ এত ডেটা কালেক্ট করবেন সেগুলো কোথাও না কোথাও তো স্টোর করে এরপরে দেন আপনি প্রসেস করতে হবে, রাইট? সো নিচে আমরা যদি যাই লিড জেনারেশন এক্সপার্ট এর এখানে লেখা আছে লিস্ট বিল্ডিং, প্রসপেক্ট লিস্ট, মার্কেট রিসার্চ। সো আপনাকে অ্যাকচুয়ালি রিসার্চ করা জানতে হবে। রিসার্চের জিনিস ডেফিনিটলি বুঝতে পারতেছেন যে মাত্র ১, ২ মাস, ৩ মাস, ৬ মাসে আসলে জিনিসটা যেভাবে মানুষ এক্সপেক্ট করে বিষয়টা আসলে এভাবে কাজ করবে না। আপনাকে অ্যাকচুয়ালি প্রফিশিয়েন্ট হইতে হবে। মানে অনেক কিছু আপনাকে জানতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য কিন্তু এই প্রজেক্ট গুলা এখানে যা আছে সেগুলা আপনার জন্য একদম পারফেক্ট। এখানে যা আছে আপনার মানে এপ্লাইও করা লাগবে না। আপনি জাস্ট এটা নিবেন দেখবেন যে তারা এমন কোনো প্রজেক্ট আপনার কাছে চোখের সামনে ধরা পড়ে কিনা যেখানে অ্যাকচুয়ালি আম জিনিসটা অ্যাকচুয়ালি খুব সিম্পল আপনি বুঝতে পারতেছেন। দেন আপনি এই টাইপের একটা প্রজেক্ট নিজে প্র্যাকটিস করার জন্য করে ফেললেন। তাকে সাবমিট করলেন না, জাস্ট করে ফেললেন। এরকম আপনি ধরেন ১০ টা, ১৫ টা, ২০ টা আইডিয়াটা কিন্তু এখানে ইজিলি পেয়ে যাচ্ছেন। রাইট? যেমন হেয়ার কেয়ার, চুলের যে বিভিন্ন রকমের আম আ বিভিন্ন রকমের ব্র্যান্ড আছে, চুলের যত্ন নেওয়ার বিভিন্ন রকমের ব্র্যান্ড। তো সেগুলো নিয়ে কিন্তু আম তারা রিসার্চ করতে বলতেছে। LinkedIn সম্পর্কে বলতেছে। এরপর ধরেন বিভিন্ন রকমের ফোন নাম্বার যে এই টাইপের ডেটা কালেক্ট করতে বলতেছে। ট্যালেন্ট সোর্সিং এর কথা বলতেছে। ওই যে দেখে বুঝতে পারতেছেন, রাইট? আপনাকে অনেক টপিক নিয়ে প্রফিশিয়েন্ট হইতে হবে এবং একদিনে তো সব পারবেন না। আপনাকে একটা করে আসলে আগাইতে হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন একটাতে লেখা আছে কি যে পিডিএফ থেকে MySQL এ কনভার্ট করার জন্য বা পিডিএফ এ ডেটা আছে সেখান থেকে সেই ডেটাগুলোকে MySQL এ নেয়া যাবে। সো আপনি ডেফিনিটলি দেখতে পারতেছেন যে আপনাকে পিডিএফ সম্পর্কেও জানতে হবে। আবার MySQL এ এই ডেটাগুলোকে নিবেন সেটা সম্পর্কেও জানতে হবে, রাইট? সো আ সব যে পারতে হবে বিষয়টা এটা না। বাট আপনার কিন্তু অ্যাকচুয়াল একটা নিশ থাকতে পারে যে হ্যাঁ, আপনি স্পেসিফিক্যালি MySQL নিয়ে কাজ করেন বা Mongo নিয়ে কাজ করেন বা PostgreSQL নিয়ে কাজ করেন। আপনার কিন্তু এরকম বিভিন্ন রকমের একটা নিশ থাকতে পারে যে আমি এক্সাক্টলি এই অংশের কাজটুকুই পারি। যত বেশি পারবেন তত বেশি আপনি মার্কেটে যাইতে পারবেন। ইনফেক্ট কোন একটা জায়গায় জবে এপ্লাই করতে গেলেও কিন্তু সেম জিনিস আপনার কাছে অনেক রকমের স্কিলস চাওয়া হয়, রাইট? নাও এখানে হইতে পারে যে এই যে দেখেন সে চাইতেছে কি যে আমেরিকায় না ইউকেতে যত ফার্মার আছে তাদের ফোন নাম্বার রিসার্চ করতে যাচ্ছে। সো এটা কিভাবে রিসার্চ করবেন এটা আপনাকে খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি ফোন নাম্বারটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, রাইট? এইসব কাজ আপনি ইজিলি বিভিন্নভাবে এই ইয়ে দিয়ে আসলে করতে পারবেন। এই ডাটা মাইনিং রিলেটেড কাজগুলো আপনি কিন্তু ইজিলি অটোমেশন, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে হোক, পাইথন, পাপেটার, প্লেরাইট এগুলো ব্যবহার করে কিন্তু ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন। নিচে এখানে লিখছে কি we are a talent platform. We have a currently Python based scraper using Playwright. We need a few script or automations to be created a job discovery tool. So জব ডিসকভারি টুল কিরকম জাস্ট ইমাজিন করেন ধরেন ইনডিড বা অন্যান্য বিভিন্ন রকমের জব সাইটস আছে যেখান থেকে বিভিন্ন রকমের জব সে সিলেক্ট করবে, কালেক্ট করবে, দেন পরবর্তীতে আপনি সেইটা প্রসেস করবে। সো এইরকম জব ডিসকভারি টুলস সম্পর্কে তারা একটা চাইতেছে যেটা পাইথন ব্যবহার করে। সো ডেফিনিটলি তারা এর আগে এখানে সেলেনিয়াম লেখছে, স্ক্র্যাপি নিয়ে কাজ করছে এমন মানুষদেরকেও তারা খুঁজতেছে। জাস্ট খুঁজতেছে যেভাবেই হোক এখানে খুঁজে বের করার জন্য চেষ্টা করতেছে। নেক্সট এখানে এটা কোথায় চলে গেল? আ জব সার্চ আচ্ছা ক্লিকের সাথে এটা চলে গেছে। বাট আশা করি আপনাদেরকে মেইন জিনিসটা বুঝাইতে পারছি যে এখানে আপনি অনেকভাবে ডেটাগুলোকে আসলে কালেক্ট করতে পারেন। নাও আম আমি আপনাদেরকে অ্যাকচুয়াল একটা কেসের মধ্যে নিয়ে যাই। আরেকটা কেস সেটা হচ্ছে কি ধরেন আ এটা এই অটোমেশন এর আরেকটা পার্ট আপনি চিন্তা করেন। ধরেন এটা একটা অ্যাপ যেখানে ঢাকা থেকে প্যারিসের বা ফ্রান্সের বিভিন্ন রকমের যেই ফ্লাইট আছে সেই ফ্লাইটের ইনফরমেশন দেখাচ্ছে। নাও আপনি যদি অ্যাকচুয়ালি
ধরেন আপনার ক্লায়েন্ট আসলে চাচ্ছে কি যে জিনিসটা সার্চ ইঞ্জিনে ভালোভাবে যেন আসে, সেই জিনিসটা আসলে দেখানোর জন্য। এটাকে প্রি-রেন্ডারিং এর একটা পার্ট বলে। সো Google যেটা করে, Google এর 5 সেকেন্ডস রুল নামে একটা রুলস আছে যে যদি কোন একটা পেজ লোড হয় এবং ৫ সেকেন্ডের মধ্যে ডেটা লোড না হয়, এই যে জাভাস্ক্রিপ্ট রিলেটেড ডেটাগুলা লোড না হয় তাহলে কিন্তু সে আসলে সাধারণত এটাকে রেন্ডার করে না। সো যদি পেজটা ফাস্ট হয় এবং Google বট থাকলে সে ভালোভাবে রেন্ডার করে তাহলে কিন্তু জিনিসটা ইজিলি আসলে মানে আপনার র‍্যাংকিং এর জন্য এটা ডেফিনিটলি কাজে আসবে। নাও আমি যদি পেজটাকে রিফ্রেশ করি আপনি দেখতে পাবেন যে আমি যখন রিফ্রেশ করছি তখন সে কিন্তু শুরুতে কোনো ফ্লাইটের ইনফরমেশন দেখাচ্ছে না। পরবর্তীতে কিন্তু ফ্লাইটের ইনফরমেশন গুলোকে সে দেখাচ্ছে, রাইট? এখন আমি জাস্ট একটা এক্সাম্পল আকারে এখানে কি কোথাও দেখাইতে পারি কিনা নেটওয়ার্ক কন্ডিশনস থেকে যে আমি Google বট থেকে এই সেম পেজটাকে আমি হিট করার জন্য চেষ্টা করলাম। নাও ডেফিনিটলি এইটা একটু স্লো লোড হচ্ছে ইনিশিয়াল লোড বিকজ আমি যেই রেন্ডারিং সিস্টেমটা ব্যবহার করতেছি সেটা অনেকদিন ধরে আসলে লোড করা হয় না। বাট দেখেন আমার এটা কিন্তু Google বট ব্যবহার করে হয়েইছে। সে অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের একটা বট ব্যবহার করে এটাকে কালেক্ট করার চেষ্টা করছে। আমি ডেফিনিটলি এটাকে আ মডিফাই করতে পারতাম, করে ঢাকা থেকে প্যারিস দিতে পারতাম। বাট দেখেন আমি যখন Google বট হিসেবে মানে Google হিসেবে আমি যখন পেজটাতে ঢুকতেছি এখন, যখন আমার একটা রেন্ডার হয়ে গেছে ইনিশিয়াল রেন্ডার। আমি এখন ঢুকতেছি, দেখেন এটা কত ফাস্ট লোড হচ্ছে। আমি জাস্ট লোডে চাপ দিচ্ছি আর লোড হয়ে যাচ্ছে। অলরেডি ডেটাটা এখানে চলে আসছে, রাইট? সো এই যে প্রি রেন্ডারিং এর একটা কাজ আমি আগে থেকে রেন্ডার করে রেখে দিলাম। দেন যখন Google বট আসতেছে বা ইউজার আসতেছে তখন সে এক্সাক্টলি এই ডেটাটাই দেখতে পাচ্ছে। সুপার ফাস্ট একটা পেজ লোড হয়ে যাচ্ছে। এই টাইপের কাজগুলো কিন্তু আপনাকে করা লাগতে পারে। অনেক প্রজেক্টে আসলে এই টাইপের কাজ আসে। নেক্সট হচ্ছে যে আমি আপনাকে অ্যাকচুয়ালি একটা প্রপোজালের দেখাচ্ছি যে আ অ্যাকচুয়াল রিয়াল আরেকটা প্রজেক্টের মধ্যে সেখানে তারা কি চাইছে? সেখানে তারা চাইছে কি আ বিভিন্ন রকমের যেই আম বা রিভিউ প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা রিভিউ গুলাকে কালেক্ট করতে চাইছে। এটা অ্যাকচুয়ালি আমি এখানে এপ্লাই করছিলাম, তাদের সাথে কথা হয়েছিল। পরে ইন্টারেস্ট আসলে কনফ্লিক্ট হয়েছিল। পরবর্তীতে আমি এটা উইথড্র করে নিছি। বাট আ দ্যা লজিক ইস সেম, রাইট? যে এখানে Capterra, Trustradius, GetApp, Trustpilot আরো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তারা রিভিউ কালেক্ট করার জন্য মানুষ চাইতেছে। এবং এই প্ল্যাটফর্মগুলা থেকে রিভিউ কালেক্ট করার পরে তারা কিন্তু পরবর্তীতে সেই ডেটা থেকে অনেক কিছু রিসার্চ করে বের করতে পারবে। ওকে? সো আমরা পরবর্তীতে এখানে এখানে আবার ব্যাক করব। এখন আমরা বুঝতে পারলাম যে আসলে ডেটা কালেক্ট করার অব আ Upwork এবং অন্যান্য প্ল্যাটফর্মে আসলে এরকম প্রচুর পরিমাণে জব পাওয়া যায় যেখানে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করা লাগতে পারে, রাইট? নাও আমরা অ্যাকচুয়াল কিছু স্ট্যাটিস্টিকস এ যাই। আমরা স্ট্যাটিস্টিক্স থেকে অনেক কিছু জানতে পারবো। এটা গত মাসে বা এর আগের মাসে আমি কালেক্ট করছিলাম কিছু অংশের ডেটা, এই অংশটুকুর ডেটা এবং এটাও অটোমেটিক্যালি কালেক্ট করা ফর রিসার্চ পারপাস। Upwork অ্যাকচুয়ালি অ্যালাও করে না যে আপনি স্ক্র্যাপিং করে ডেটাগুলোকে কালেক্ট করবেন। আমি জাস্ট ফর রিসার্চ পারপাস এ কিছু ডেটা কালেক্ট করছি যেন আমি আপনাদেরকে এখন শো করতে পারি যে Upwork এ আসলে এই টাইপের জবগুলা কিরকমভাবে আসে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আ একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে এখানে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন করে কিন্তু জবগুলা আসলে দেখা যাচ্ছে। দ্যাট মিনস সপ্তাহের কোনো একটা সময় প্রচুর পরিমাণে জব পোস্ট হচ্ছে ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং রিলেটেড এবং কিছু একটা সময় এটা আবার ড্রপ খাচ্ছে। সবচেয়ে বেশি পরিমাণ জব হইতেছে ইউনাইটেড স্টেটস থেকে, আমেরিকা থেকে, দেন ইউনাইটেড কিংডম এবং অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, জার্মানি, পাকিস্তান আপনি দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি কাস্টমার আসতেছে আমেরিকা থেকে এবং ওই মুহূর্তে ২৮০০ টা জব আসলে ক্যালকুলেশন করতেছিলাম। সবচেয়ে বেশি জবটা কিন্তু আমেরিকা থেকে আসতেছিল। মানে তাদের আসলে এই ডেটাগুলোকে এখন সোর্স করা হয় বেশি। এবং আমরা যদি কোন সময়টাতে দিনের কোন সময়ে জব পোস্ট বেশি করা হয় সেটার দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে এই টাইপের জব পোস্টগুলো এটা বাংলাদেশের টাইম হিসাব করতে পারেন যে আমাদের দেশের দিনের বেলা জব পোস্টগুলো সবচেয়ে কম হয় এবং পরবর্তীতে সন্ধ্যার পর থেকে আম এবং ফজরের পর্যন্ত আরকি মানুষ আসলে বেশি অ্যাক্টিভ থাকে। বিকজ আমেরিকায় ওই সময়টা আসলে রাত থাকে। আমেরিকায় আমাদের দেশে যখন দিন তখন ওখানে কিন্তু রাত। এবং ওখানে যখন দিন আমাদের এখানে রাত। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে অ্যাকচুয়ালি রাতেই কাজ করতে হবে। এটা আসলে কোনোভাবেই ম্যান্ডেটরি না। বিকজ আপনি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে টাইমটা এভাবে শিডিউল করতে পারেন। ধরেন আপনি ফজরের সময় বা ফজরের একটু পরে আপনি তার সাথে মিটিং এ গেছেন অথবা সন্ধ্যায় এই যে এই সময়টাতে ৯ঃ০০, ৮ঃ০০, ৭ঃ০০ এই সময়টাতে তার সাথে মিটিং করছেন। এটাও একদম পারফেক্টলি ফাইন। সো আপনি আ এটা আসলেই ম্যান্ডেটরি না যে তার সাথে আপনি অ্যাকচুয়ালি রাতেই কাজ করতে হবে। আপনি ক্লায়েন্টের সাথে আসলে এটা আলোচনা করে নিতে পারবেন। বাট
বা তার সাথে কোনো একটা না কোনো একটা সময় আপনাকে ওভারল্যাপ করতে হবে। আমি সাধারণত খেয়াল করে দেখছি যে অ্যাকচুয়াল যে অ্যাকুরেটলি ১২টা বাজে এবং ১১টার দিকে বা অ্যাকচুয়াল সময়টাতে তখন কম্পিটিশন অনেক বেশি থাকে। বিকজ ফ্রিল্যান্সাররা ওই সময় জেগে আছে বা পুরা বিশ্ব থেকে ওই সময় বেশি অ্যাক্টিভ। বিকজ যে সময় জব পোস্ট বেশি হয় সেই সময় তো মানুষ অ্যাক্টিভ বেশি থাকবে, রাইট? সো কম্পিটিশনটা আসলে ওই সময়ে অনেক বেশি থাকে। আমি সাজেস্ট করব ফজরের সময় এবং সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকার জন্য তখনও কম্পিটিশন আরকি পুরোপুরি বাড়ে না। জবের পোস্টও কম থাকে কিন্তু আ কম্পিটিশনটাও একটু কম থাকে। ওকে? সো আমি এই সময়টাতে আপনি খেয়াল করতে বলব। নেক্সট হচ্ছে সবচেয়ে বেশি জব পোস্ট হয় হচ্ছে ছুটির দিনগুলোতে দেখতেছেন যে শনি এবং রবিবার হচ্ছে তাদের ছুটির দিন। সো শনি এবং রবিবারে সবচেয়ে কম জব পোস্ট হয়। বাট বেশিরভাগ জব পোস্ট হচ্ছে কোথাও এই মাঝখানের যেই ২-৩ টা দিন আছে। এই ২-৩ টা দিনে জব পোস্ট বেশি আর করা হচ্ছে। নেক্সট হচ্ছে কি যে আপনার কমন স্কিলস সেটা হচ্ছে কি যে আমরা বিভিন্ন রকমের জিনিস আপনি একটু আগে আমি বলছিলাম আপনাকে অনেক কিছু জানা লাগতে পারে। সো যেই জব পোস্ট গুলো আছে সেখান থেকে আমরা কিছু ডেটা হয়তো একটু কালেক্ট করছি, ওভারভিউ করে দেখতেছি যে আপনাকে এখানে হয়তো ডেটা স্ক্র্যাপিং সম্পর্কে জানা লাগতে পারে। দেন ডেটা এন্ট্রি সম্পর্কে জানা লাগতে পারে, লিড জেনারেশন সম্পর্কে জানা লাগতে পারে। আপনি কিন্তু এই স্কিল গুলা থেকে কোন একটাকে স্পেসিফিকলি টার্গেট করেও কিন্তু আগাইতে পারেন। বাট এই যে ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, লিস্ট বিল্ডিং, এরপর এখানে পাইথন আছে বিকজ পাইথনের জব আসলে অনেক পরিমাণে বেশি। তারপরও আমি জাভাস্ক্রিপ্টটাকে একপাশে সাজেস্ট করি বিকজ জাভাস্ক্রিপ্টে হয় কি যে আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এবং অটোমেশন এবং এভরিথিং কাইন্ড অফ একটা ল্যাঙ্গুয়েজ শিখলে মোটামুটি পারা যায়। বাট আপনি এক্সট্রা হিসেবে পাইথনের কিছু জিনিস জেনে রাখতে পারেন। ইটস ওকে। এক্সেল এর কাজ অনেক হয়। বিকজ আপনি অনেক ডেটা দেখা যায় কি যে ক্লায়েন্ট সিএসভি ফরম্যাটে চাচ্ছে বা এক্সেল ফরম্যাটে চাচ্ছে। সো এক্সেল এর কিছু টিপস অ্যান্ড ট্রিকস যদি জানা থাকে আপনার জন্য বেস্ট। প্রসপেক্টের লিস্ট সম্পর্কে আপনার হয়তো জানা লাগতে পারে। মার্কেট রিসার্চ কিভাবে করতে হয় সেটা আপনি জানতে হইতে পারে। ডেটা এক্সট্রাকশন এবং অটোমেশন, জাভাস্ক্রিপ্ট বিভিন্ন রকমের এপিআই কিভাবে ইউজ করতে হয়। হয়তো N8N ইউজ করা লাগতে পারে। হয়তো বিভিন্ন রকমের অন্যান্য এপিআই আপনাকে ইউজ করা লাগতে পারে। নেক্সট হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং দেখবেন যে সিমিলার জিনিস বারবার আসতেছে এবং লাস্টে সেলেনিয়াম অন্যান্য যে বিভিন্ন লাইব্রেরি আছে। ক্লায়েন্টরা সাধারণত অতটা কেয়ার করে না। তাদের আল্টিমেটলি একটা রেজাল্ট হইলেই হইল। যে জিনিসটা আসলে ওয়ার্কিং হওয়াটা তাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট। ওকে? আম ভেরিফাইড ক্লায়েন্ট আসলে আমি বেশি টার্গেট করি। নন ভেরিফাইড ক্লায়েন্টও প্রচুর পাওয়া যায়। তাদের এই মুহূর্তে যেহেতু Upwork এ কানেক্ট একটা প্রাইস আছে পার কানেক্ট মনে হয় $1.5 করে সামথিং মানে বা আব মোটামুটি $1.5 না সরি ১৫ সেন্ট করে সামথিং। মানে প্রত্যেকটা জব পোস্টে এপ্লাই করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয়। সো নন ভেরিফাইড ক্লায়েন্ট থাকলে দেখা যায় কি অনেক সময় আ মানে হুদাই জব পোস্টটা আসলে লস। ভেরিফাইড ক্লায়েন্টের সংখ্যা অনেক আছে। সো আপনাদের এটা নিয়ে হয়তো টেনশন করার কোনো দরকার নাই। নেক্সট হচ্ছে যে আমি এখানে যে আওয়ারলি রেটের দিকে একটু যদি খেয়াল করি, প্রচুর পরিমাণে মানুষ আসলে $10 এর নিচে কাজ করে এবং জব পোস্টগুলোতেও সেরকম অনেক দেখা যায়। বাট আমি দেখছি যে এই ইন্ডাস্ট্রিতে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে ধরেন ২, ২-৩ বছর একটু এক্সপেরিয়েন্স হইছে। আপনি ইজিলি $10, $20, $30 এই রেঞ্জটা আপনি ইজিলি কভার করতে পারবেন। এবং আরেকটু এক্সপেরিয়েন্স বেশি হইলে বা আপনার স্কিলস যদি ভালো থাকে আপনি এই রেঞ্জটাতেও ইজিলি ক্যাচ করতে পারবেন। এবং দেখেন অনেক জব পোস্টে কিন্তু $80 এর বেশিতেও আসলে আছে। বাট একদম শুরুতেই দেখা যায় মানুষ শুরু থেকে স্টার্ট করে $10 এর কমে থাকে। বাট আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। আপনি যদি অ্যাকচুয়ালি নেগোসিয়েশন খুব ভালো করতে পারেন এবং আপনি দেখাইতে পারেন আপনি অনেক কাজ পারেন। আসলে $10, $20, $30 এটা রেঞ্জটা ইজিলি। এবং ফিক্সড প্রাইস জবে যদি আমরা যাই দেখবেন যে ফিক্সড প্রাইস জবে $100 এর নিচে অনেক জব আছে। তবে আমার এক্সপেরিয়েন্স যেটা বলে যে আসলে অনেক ক্লায়েন্ট আসলে জানেই না বাজেট কত হইতে হবে। আমার এমনও আছে যে আমি আ ক্লায়েন্ট $১০০ বাজেট লেখছে সেখানে আমি $১৫০০ তার কাছ থেকে উদ্ধার করছি। ক্লায়েন্ট হয়তো $৪০ লেখছে তার কাছ থেকে আমি $২৫০ নিছি। রাইট? আপনি অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে হ্যাঁ, আমার ওর্থ এটা। জাস্ট বলতেছি যে জব পোস্টে $১০০ এর নিচে প্রচুর জব পোস্ট করা হয়। দেন আপনার জব পোস্টের সংখ্যা যে ১০০ থেকে ৫০০ এবং দেন ১০০০ ইনফেক্ট ১০,০০০ এর জব পোস্টও আছে। আরো বেশি জব পোস্ট হয়। বাট জব পোস্টে সাধারণত $১০০ নিচে প্রচুর জব পোস্ট হচ্ছে এখন আস্তে, আস্তে মার্কেট আরো স্যাচুরেটেড হচ্ছে। বাট আপনার স্কিলস আবার একটু আগে বললাম, আপনি স্কিলস যদি কারেক্ট জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইজিলি ক্লায়েন্টকে কনভিন্স করে চার্জ করতে পারবেন।
নাও আমরা যদি ফিক্সড প্রাইসের যেই জব পোস্ট গুলা আছে সেদিকে যদি খেয়াল করি, ফিক্সড প্রাইসের জব পোস্টে যত কম বাজেট তত বেশি অ্যাপ্লিকেশন আপনি খেয়াল করে দেখবেন। সো আম এটা হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস $10 এর একটা বাজেট, অ্যাপ্লিকেশন হইছে ১৮৩ টা। রাইট? আমি পার্সোনালি যেটা মনে করি এবং ফিল করি সেটা হচ্ছে কি যে আপনি অ্যাকচুয়ালি যত কম বাজেটের প্রজেক্ট আছে সেগুলোকে এভয়েড করেন। আপনি স্কিল বাড়ান। হ্যাঁ, ঠিক আছে শুরুর দিকে আপনি কম বাজেটের জবগুলাতেই ট্রাই করবেন। কিন্তু কম বাজেটের জবগুলোতে না আপনার আ কম্পিটিশন এক্সট্রিমলি হাই হয়ে থাকে বিকজ সবার টাকা দরকার। সো আপনি যদি একটু ধৈর্য ধরেন ৬ মাস ১ বছর যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন এবং স্কিলটাকে যদি ভালো লেভেলে নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো আপনি একটু হায়ার লেভেলের বাজেটের দিকে একটু তাকাইতে পারবেন। ইনফেক্ট এখানে দেখেন $৫,০০০ এর বাজেট সেখানেও কিন্তু ৬৫ জন এপ্লাই করে বসে আছে। এখানে $৫,০০০ বাজেট ৮৫ জন এপ্লাই করে বসে আছে। বাট আপনি যদি খেয়াল করে দেখেন যে এগুলোর তুলনায় এই যে এখানে বাজেট এই যে এখানের তুলনায় মানে যে বিভিন্ন রকমের জব পোস্ট গুলা আছে যে আমি যত উপরের দিকে যাচ্ছি দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে ক্লাস্টারটা অ্যাকচুয়ালি একপাশে সাইড হয়ে আছে। ইনফেক্ট আমি যে পুরো রিসার্চের কাজ করলাম এটা কিন্তু ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং করার পরেই কিন্তু আমি রিসার্চটা করতে পারছি। আমি ডেটা না থাকলে আমি কেমনে করব? বাট এখানে আমরা বুঝতে পারতেছি যে ফিক্সড প্রাইসে যত কম বাজেট হয় তত অ্যাপ্লিকেশনের সংখ্যাটা সাধারণত জেনারেলি বেশি হয় এবং মানুষ ঝাঁপায়া পড়ে। ওকে, আপনি একটু হায়ার লেভেলের বাজেটের জবগুলার দিকে একটু তাকাইতে পারেন। হয়তো আপনি জব কম পাবেন। কিন্তু ধরেন $৫ এর একটা প্রজেক্ট ১০ টা করলেন $৫০ পাইলেন। আর $৫০ এর একটা প্রজেক্ট করে $৫০ পাইলেন। রাইট? সো $৫ এর ১০ টা প্রজেক্ট করে ১০ টা কাস্টমারকে হ্যাপি করা কাইন্ড অফ এক রকমের পেইন। $৫০ এর একটা প্রজেক্ট করে একটা ক্লায়েন্টকে হ্যাপি করলেন সেটা ডিফারেন্ট স্টোরি, রাইট? দেন $৫০০ বা $৫,০০০ এর একটা প্রজেক্ট জাস্ট একটু চিন্তা করেন। ডেফিনিটলি এই প্রজেক্ট অহরহ আসে না। বাট ১০০ জনকে হ্যাপি করা থেকে মেবি ১০ জনকে বা ১ জনকে হ্যাপি করাটা বেশি ইজিয়ার। একটু কনসিস্টেন্ট ও হয়। নেক্সট হচ্ছে যে ক্লায়েন্ট আওয়ারলি রেটেও সিমিলার জিনিস ছিল। যত বেশি অ্যাকচুয়ালি আওয়ারলি রেটের একটা বাজেটের লিমিট থাকে। আমার এটা এখানে লোড হয় নাই। বাট আওয়ারলি রেটেও মোটামুটি সিমিলার যে যেই আওয়ারলি রেটেও আপনার যত বেশি আওয়ারলি রেট তত অ্যাপ্লিকেশনের সংখ্যা সাধারণত কমে আসে। সিমিলার ভাবে ক্লায়েন্ট যত বেশি খরচ করে তাদের ওই ইনফেক্ট এখানে একটা ক্লায়েন্ট দেখবেন যে $৬,০০,০০০ খরচ করছে, রাইট? এই যে এখানে দেখতে পাচ্ছেন। সেখানে আ যত বেশি খরচ করে তাদের পোস্টগুলো ততটুকু রিফাইন করা হয় এবং বিভিন্ন রকমের তাদের অনেক রকমের রুলস সেট করা থাকে। দেখা যায় কি যে অনেক সময় আপনার অ্যাপ্লিকেশনের সংখ্যা কম থাকে। ক্লায়েন্টের খরচ যত কম, সাধারণত এই ক্লাসটার দেখে বুঝতে পারতেছেন ক্লায়েন্টের খরচ যত কম, সেখানে ক্লায়েন্টের অ্যাপ্লিকেশনের সংখ্যা তত বেশি। মানুষ জাস্ট মানে তারা কম বাজেটে এপ্লাই করতেছে এবং কম বাজেটে পোস্ট করতেছে এবং মানুষ ঝাঁপায় পড়তেছে। সো ক্লায়েন্টের বাজেট যদি একটু বেশি হয়, ক্লায়েন্ট এর আগে যদি অনেক এক্সপেন্ড করে থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি তাদেরকে টার্গেট করতে পারেন। আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সুন্দর একটা আ অ্যাপ্লিকেশন আপনি ওখানে করতে পারেন। নাও আমরা এখন এই যে বুঝতে পারলাম যে আসলে মার্কেটে এই জিনিসটার আসলে ডিমান্ড কিরকম আছে অথবা নাই। নাও এখন আমরা যদি চিন্তা করি যে এই একটা ছোট যদি গাইডলাইন আপনাকে দিতে চাই যে ভাই আসলে কিভাবে শুরু করব? কোন রকমের প্রজেক্ট করা উচিত? কিংবা কাস্টমার কি আসলে শুধু Upwork এই পাওয়া যায় কিনা? দেখেন ডেফিনিটলি Upwork টা জাস্ট একটা ছোট মার্কেট প্লেস। আমি আমার যত বড় ক্লায়েন্ট আছে এগুলো Upwork এর বাহিরে পাইছি। Upwork এ আমি ইনফেক্ট এখানেও বেশি দিন হয় নাই আমি অ্যাকচুয়ালি Upwork এ সময় ব্যয় করছি। আমি Upwork এর বাইরেই আমার মেইন কাজগুলো সো সো ওইসব ক্লায়েন্ট আমি কিভাবে পাইতাম? সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতাম এবং মানুষকে হেল্প করতাম। বিভিন্ন কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, সেইসব কমিউনিটিতে অ্যাক্টিভ থেকে আপনি যখন মানুষকে বিভিন্নভাবে হেল্প করা শুরু করবেন, তখন দেখতে পাবেন যে আ মানুষ অ্যাকচুয়ালি জানবে যে হ্যাঁ, আপনি কি আসলে পারেন এবং আপনাকে কোন একটা কাজে তারা রিচ করতে পারবে। যেকোনো একটা ধরেন যেকোনো যেকোনো একটা প্রয়োজন। আ যেকোনো একটা জিনিস অটোমেট করা লাগবে, হয়তো কোনো একটা জিনিস ডেভেলপ করা লাগবে। তখন কিন্তু আপনারা
আম তখন কিন্তু তারা আপনাকে রিচ আউট করবে বিকজ তারা চোখের সামনে আপনাকে দেখতে পাচ্ছে বিকজ আপনি প্রবলেমটা সলভ করতে পারতেছেন। Stack Overflow থেকে বা GitHub এর বিভিন্ন ইস্যুস এ আপনি সলভ করতে পারেন, সলিউশন করতে পারেন, মানুষকে হেল্প করে আগাইতে পারেন। দ্যাটস মানে আমি এভাবে অ্যাকচুয়ালি মানুষকে খুঁজে বের করছি। যত বেশি আপনি মানুষকে হেল্প করবেন তত বেশি আপনি অ্যাকচুয়ালি আপনার এক্সপোজার হবে এবং আপনি আসলে কাজগুলোকে খুঁজে পাবেন। নাও আমি যদি আপনাকে একটা ছোট গাইডলাইন দিই যে ভাই আসলে ধরেন Upwork এ শুরু করতে চাচ্ছেন অথবা Upwork এর বাইরে শুরু করতে চাচ্ছেন। একটা স্টেপ বাই স্টেপ তো লাগবে, রাইট? উম ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং এর যে স্কিলস ডেফিনিটলি এটা বুঝতে পারতেছেন যে ডেটার উপরে আসলে এখন সবকিছু চলতেছে। সো ডেটা দরকার কোনো একটা ডিসিশন মেক করার জন্য। ইনফেক্ট আপনাদেরকে আমি একটু আগে ডেটার উপরে বেস করে কিন্তু অনেক কিছু দেখাইলাম। দেন আপনি কোনো একটা মার্কেট রিসার্চ করবেন, লিড জেনারেশন করবেন এবং অনেক ওয়েবসাইটে কিন্তু আসলে এপিআই পর্যন্ত দেয় না। সেসব ওয়েবসাইটের ডেটা ব্যবহার করে কোনো একটা ডিসিশন নেওয়া কিংবা যাই করতে চাই কেন, এটা কিন্তু আপনার অনেক ইম্পোর্টেন্ট যে ওয়েব অটোমেশন এবং রিসার্চ করাটা এখানে অনেক ইম্পোর্টেন্ট। নাও ফর্ম সাবমিট করা বা প্রোডাক্টের প্রাইস মনিটর করা এরকম কাজও কিন্তু আছে যেগুলোর মাধ্যমে আপনার টাইম সেভ হয় এবং এরর আসলে অনেক কমে। নাও এখন আপনি একদম শুরুতে যেটা করবেন, আপনি Upwork এ যাওয়ার আগে আপনি একটা স্কিল বের করতে হবে এবং নিশ বের করতে হবে। আপনি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করবেন? হইতে পারে আপনি শুধু ডাক্তারদের নিয়ে কাজ করবেন। যে শুধু ডাক্তারদের ডেটা আপনি কালেক্ট করতেছেন কিংবা ডাক্তারদের কোনো একটা জিনিস অটোমেট করে দিচ্ছেন। বিভিন্ন রকমের সফটওয়্যার ও টুলস আছে। আপনি অ্যাকচুয়ালি একটা নিশ সিলেক্ট করবেন। দেন আপনি যেটা করবেন, আপনি ব্রাউজার অটোমেশন কিংবা ওয়েব অটোমেশন বা ডেস্কটপ অটোমেশন যেটা আছে সেই টাইপের একটা টুলস খুব ভালোভাবে কিভাবে কাজ করে না করে সেগুলো আপনি ভালোভাবে শিখবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। দেন আপনি চিন্তা করবেন যে আপনি কি ডাইনামিক ওয়েবসাইট আপনি হ্যান্ডেল করতে পারেন কিনা। হয়তো লগইন ফ্লো, পেজিনেশন এগুলা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলা শিখলেন। ডেটাবেস কিভাবে হ্যান্ডেল করতে হয়, সিএসভি এরপরে এক্সেল এগুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেইসব জিনিস নিয়ে আপনি কিন্তু একটু পড়াশোনা করলেন। করার পরে দেন আপনি অ্যাকচুয়ালি মানুষকে যেটা বুঝাইতে হবে, ইউ আর দ্য এক্সপার্ট ইন দিস ফিল্ড। ঠিক আছে? এটা আপনাকে অ্যাকচুয়ালি বুঝাইতে হবে। ডাজন্ট ম্যাটার হাউ আপনি হয়তো বলতে পারেন যে আমি আম ই-কমার্স সাইটের প্রোডাক্ট মনিটরিং এর কাজ ভালো করতে পারি। হ্যাঁ, আমি রিয়াল এস্টেটের কাজ খুব ভালো রিয়াল এস্টেটের ডেটার উপর দিয়েও খুব ভালো কাজ করতে পারি। আপনি অ্যাকচুয়ালি মানুষকে স্পেশালাইজড ওয়েতে বলতে হবে যে I can do the things. যত বেশি কাজে আপনি স্পেশালাইজড হবেন যে আমি এটা পারি তত ভালো। দেন আপনি Upwork এর প্রোফাইল বিল্ড করলেন অথবা আপনি Stack Overflow প্রোফাইল বিল্ড করলেন অথবা অ্যাকচুয়ালি আপনি চিন্তা করে দেখেন আপনি কোথায় প্রোফাইল বিল্ড করতে পারেন। আপনি টার্গেট করে নেন। ফোরাম হইতে পারে। কোন একটা ফোরামে আপনি আপনার প্রোফাইল বিল্ড করলেন যেখানে কাস্টমারের আনাগোনা আছে। যে ডাক্তাররা হয়তো বা যারা এই টাইপের মানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এরা হয়তো Upwork এ নাও আসতে পারে। সো যেখানে প্রোফাইল বিল্ড করা দরকার সেখানে প্রোফাইল বিল্ড করেন। সেখানে আপনি বলেন আপনি অ্যাকচুয়ালি কি করেন, কিভাবে করেন। আপনি অ্যাকচুয়ালি তাদেরকে ফোকাস করেন কিভাবে আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। ওকে। এরপরে আপনি আপনার টেকনিক্যাল বিভিন্ন রকমের স্ট্যাক এর কথা বললেন যে, আমি জাভাস্ক্রিপ্ট এর কাজ করি, আমি Node.js ব্যবহার করি, আমি Puppeteer ব্যবহার করি অথবা Playwright ব্যবহার করি, আমি Selenium ব্যবহার করি। আপনি অ্যাকচুয়ালি আপনার স্ট্যাক গুলাকে ভালোভাবে বলে দিলেন। এরপরে আপনার যদি বিভিন্ন রকমের পোর্টফোলিও আইটেম থাকে, যেগুলো আমি একটু আগে দেখাইলাম যে, আপনি ইজিলি চাইলে কিন্তু প্রচুর পরিমাণে প্রজেক্টকে ডামি প্রজেক্ট টার্গেট হিসেবে নিয়ে আপনি কিন্তু পোর্টফোলিও ইজিলি বানায় ফেলতে পারবেন। আল্টিমেটলি আপনাকে জাস্ট প্রুফ করতে হবে যে হ্যাঁ, ইউ ক্যান ডু ইট। এটা করতে হয়তো ৬ মাস ১ বছর যত সময় লাগে আপনি প্রচুর পরিমাণে ডেটা তাদেরকে দেখাইলেন যে একটা ছোট টুলস বানাইলেন যেটা হয়তো একটা ই-কমার্স সাইট থেকে ডেটা বের করে দেখাইলো। বিভিন্ন রকমের লগইন করলো। বিভিন্ন ফর্ম অটোমেটিক্যালি লগইন করলো কিংবা ধরেন ডেটা নিয়ে সে Google শিটে দেখাইতেছে। স্ক্রিনশট দেখাইলেন, কোডের স্নিপেট দেখাইলেন, এক্সপ্লেনেশন দেখাইলেন। সো আপনি এই জিনিসগুলো এগুলো অ্যাকচুয়াল পোর্টফোলিও। নট লাইক হ্যাঁ, বা ল্যান্ডিং পেজ। এইটা না। অ্যাকচুয়াল কাজটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। প্রচুর পরিমাণে আপনি পার্সোনাল প্রজেক্ট তৈরি করতে পারেন এবং GitHub রিপোজিটরি তৈরি করতে পারেন, কেস স্টাডি তৈরি করতে পারেন। আপনি ধরেন আপনি ১,০০০ টা প্রোডাক্টের লিস্টিং আপনি কালেক্ট করছেন। ১,০০০ টা প্রোডাক্টের লিস্টিং আপনি কালেক্ট করছেন বিভিন্ন রকমের ডাইনামিক ওয়েব ই-কমার্স ওয়েবসাইট থেকে। দেন আপনি কিভাবে করছেন ইনফিনিটি স্ক্রলিং এর কাজ করছেন। এরপরে এটা CSV তে আপনি সেভ করছেন। সেসব জিনিস আপনি শো করে দেখাইলেন। এরপরে আপনি যেটা করবেন আপনার মোটামুটি তো আসলে আ পোর্টফোলিও পর্যন্ত রেডি, রাইট? আপনি এরপরে হান্টিং এ নামবেন। যখন আপনি অনেকগুলা কাজ করছেন আপনার মধ্যে কনফিডেন্স আসছে।
তো এরপরে আপনি বিভিন্ন প্রজেক্টে এপ্লাই করা শুরু করবেন। এপ্লাই করার ডেফিনিটলি ওয়ে আছে। আপনি বা শুরুতেই বড় $৫,০০০, $১০,০০০, $৫০,০০০ এর প্রজেক্টে আপনি যাবেন না। আগে ফার্স্ট আপনার ছোট প্রজেক্টসে যাবেন। সেখানে আপনি যেটা করবেন ছোট লোয়ার বাজেটস এর ইয়াতে যাবেন এবং অ্যাপ্লিকেশন কম করা হইছে এমন প্রজেক্টগুলাতে আপনি যাবেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন, প্লিজ এপ্লাই কইরেন না। এবং ধরেন আ যদি কোনো জব পোস্টে আপনার বিভিন্ন রকমের ইলিগাল ডেটা কালেক্ট করতে বলে, রেস্ট্রিক্টেড ডেটা কালেক্ট করতে বলে, অনেক রকমের সমস্যাওয়ালা কোনো জব পোস্ট পাইলে এপ্লাই করবেন না। দেখবেন যে পরে অ্যাকাউন্ট চলে গেল। এরপর আপনার যেটা করতে হবে আপনাকে অ্যাকচুয়ালি প্রপোজাল লিখতে হবে। আমি নরমালি আমার প্রপোজাল লেখার একটা স্টাইল আছে। আমি সাধারণত যে হ্যাঁ, তার প্রোফাইলে যাই যে যার সাথে অ্যাকচুয়ালি কথা বলব, তার যে কাজ আছে আমি কাজটা পাইলেই সাথে, সাথে ঝাঁপায় পড়ি না। আমি কাজটা পাইলে আসলে রিসার্চ করি। এমনও সময় গেছে যে আমি অনেক সময় ব্যয় করে জিনিসটা রিসার্চ করে বের করছি যে আমার রিসার্চ করতে হয়তো ৫ ঘন্টা চলে গেছে বাস্তবে। আমি জাস্ট Upwork এর কথা বলতেছি না, ওভারঅল জেনারেলি বলতেছি। আমি অনেক রিসার্চ করি যে আসলেই তার কাজটা কি করা সম্ভব কিনা? বা মোটামুটি কনফিডেন্স থাকলে এরপরে আমি এপ্লাই করি। দেন আমি তাকে বলি যে, "আচ্ছা তুমি আসলে এই কাজটা করতে চাইতেছো। আমি এই কাজটা এভাবে, এভাবে করছিলাম। নট লাইক করতে পারবো, করছিলাম। এ হচ্ছে আমার স্যাম্পল।" কখনো আমি ভিডিও দিয়ে দিই। এবং হ্যাঁ, শুরুটা কিন্তু এটা যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে সেটা যে আমি ভালোভাবে বুঝতে পারছি সেটা আসলে সবসময় লেখা হয়। দেন হচ্ছে যে আমি আসলে এভাবে করতে পারছি বা এভাবে করছি। দেন আমার কোনো কোয়েশ্চেনস থাকলে সেটা আমি বলি। দেন এন্ড। আর মাথায় রাখতে হবে যে আপনি যেটা কাজ করেন না কেন, কাজ শুরু করার সময় অবশ্যই, অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট যেন আসলে ক্লিয়ার থাকে। আপনি আসলে কি করতেছেন? রিডমি লিখবেন, এরপরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। আম বা কোনো টুইকস থাকলে নিজে থেকে সাইডে যেয়ে আসলে হেল্প করার চেষ্টা করবেন। মানে জাস্ট আপনার আন্ডার প্রমিস করে ওভার ডেলিভার করবেন। হ্যাঁ? এরপর আপনি ফিডব্যাক কালেক্ট করলেন আর কন্টিনিউয়াসলি আপনাকে তো আসলে শিখতে হবে। শিখার কোনো আসলে শেষ নেই। ওকে? সো আমি জাস্ট আপনাকে একটা প্রপোজালের যে একটা স্যাম্পল, সেই স্যাম্পলের মধ্যে নিয়ে যাচ্ছি। দেখেন, এটা ওই প্রজেক্টটা ছিল যেটা আমি আপনাকে দেখাইছিলাম যে রিভিউ কালেক্ট করতে হবে। সেই রিভিউ কালেক্টের এখানে আমি দেখেন আমি তাকে শুরুতে বলছিলাম যে, "দেখেন, আমি বুঝতে পারছি আপনি অমুক, অমুক, অমুক ওয়েবসাইট থেকে আপনার ডেটা কালেক্ট করতে হবে।" আমি দেন পরবর্তীতে তাকে একটা ভিডিও রেসপন্স পাঠাইছিলাম। ভিডিওটা হয়তো এখন অ্যাক্টিভ না। আচ্ছা, অ্যাক্টিভ আছে। দেন আমি তাকে ওই মুহূর্তে একটা ভিডিও পাঠাইছিলাম। আ ভিডিওতে আমি তাকে বলছিলাম যে এক্সাক্টলি এভাবে ডেটা কালেক্ট করতে হবে। সে এই প্রবলেম ফেস করতে পারে। আমি এখানে তাকে বলছিলাম যে অ্যাকচুয়ালি তাকে আমি দেখায় দিচ্ছি যে এখানে এক্সাক্টলি কিভাবে আমি এই কাজটা করতে পারতাম বা কি, কি প্রবলেম তাকে ফেস করা লাগতে পারে। হয়তো কোন রকমের বট প্রোটেকশন থাকতে পারে বা অন্যান্য যা আছে আমি তাকে এখানে একটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের ইনফরমেশন আমি তাকে এখানে ভিডিওতেই শো করে দিছি। ওকে? রাইট, এখানে আমি ভিডিওতে সেই জিনিসটা দেখায় দিছি। এরপরে আমি বলছি যে আমার এক্সপেরিয়েন্স আছে। আমি আসলে এইভাবে, এভাবে কাজ করছি। আমার এক্সপেরিয়েন্স এইটা। আমি আগে এভাবে বিভিন্ন জায়গায় লিখছি, ব্লগ পোস্ট লিখছি। এইসব সিমিলার টপিক কিন্তু সিমিলার হইতে হবে। দেন আমি তাকে বলছি যে হ্যাঁ, আমি একটা ফ্রি কলে আসতে পারি বা সামথিং। মানে আম আমি আমার স্টাইলটা মোটামুটি সিমিলার। আমি সবসময় শুরুতে একটা রিসার্চ করি। দেখেন আমি কিন্তু তার জন্য ভিডিও করতে গেলে ডেফিনিটলি রিসার্চ করা লাগবে। এবং দেন আমি তাকে বলছি যে হ্যাঁ, এটার সাথে রিলেটেড কথা বলছি। এবং বেশিরভাগ সময় ক্লায়েন্ট আমার সাথে এটা নিয়ে পরবর্তীতে মিটিং করছে এবং আমি তার সাথে করছি কিন্তু আম তার সাথে আমি অ্যাকচুয়ালি মিটিং পরে করছি। করার পরে আমার জাস্ট তার সাথে জাস্ট জিনিসটা আসলে মিলে নাই। না মিলার কারণে আমি আসলে এটাকে উইথড্র করে নিছি। বাট আমি জাস্ট আপনাকে বুঝাইলাম যে আপনার স্টাইলটা আসলে এই পর্যন্ত আসতে হইলে আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্কিলস, এরপরে এপ্লাই করার স্কিলস এবং আরো অনেক কিছু নিয়ে নামতে হবে। এটা জাস্ট মার্কেট প্লেস এর কথা। মার্কেট প্লেস এর বাহিরেও কিন্তু সিমিলার জিনিস। আপনাকে কন্টিনিউয়াসলি প্রুফ করতে হবে যে ইউ ক্যান ডু ইট। আপনাকে কন্টিনিউয়াসলি প্রুফ করতে হবে যে আপনি স্ট্যাক ওভারফ্লো তে ধরেন বা GitHub এ বা অন্যান্য জায়গায় আপনাকে অ্যাকচুয়ালি প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে। এবং আপনার কাজ হবে মানুষের প্রবলেম সলভ করা। আমি অ্যাকচুয়ালি Stack Overflow তে আনসার করা বন্ধ করে দিছি। বাট এরপরও এখান থেকে প্রচুর ক্লায়েন্ট আমার আসছিল আলহামদুলিল্লাহ। মানুষের প্রচুর পরিমাণ আপনার কাজ হবে মানুষকে হেল্প করা। ওকে? জাস্ট GitHub এও সেম অন্য জায়গায় আপনাকে এগুলাই আপনার পোর্টফোলিও। এগুলাই আপনি ব্যবহার করবেন। নট সাম ফ্যান্সি ল্যান্ডিং পেজ। আপনাকে অ্যাকচুয়ালি মানুষকে কন্টিনিউয়াসলি দেখাইতে হবে ইউ ক্যান ডু ইট। ওকে? সো আশা করি আমি আপনাদেরকে একটা শর্ট ওভারভিউ দিয়ে যে আসলেই আম কিভাবে আসলে এই জিনিসটা অ্যাপ্রোচ করা যায়, সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আশা করি এটা আপনাদের অবশ্যই কাজে আসবে। আসসালামু আলাইকুম। ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং এর একটা অনেক বড় ইউজ কেস হলো মার্কেট অ্যানালাইসিস এবং রিসার্চ।
আপনি বিভিন্ন ইউজারের রিভিউ থেকে এবং কমেন্ট থেকে এমন অনেক রকমের ইনফরমেশন বের করতে পারবেন যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে, যেটা সাধারণত আপনাকে ম্যানুয়ালি খুঁজে বের করতে হলে অনেক সময় ব্যয় করতে হবে। আর সাধারণত এই রিভিউগুলোকে বিভিন্ন ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করার জন্য ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিংকে খুব বড় আকারে ব্যবহার করা হয়। তো এরকম একটা জব পোস্ট আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই জব পোস্ট থেকে আমরা আজকে এটাকে অ্যানালাইসিস করে নেব এবং অ্যানালাইসিস করার পরে এটার পটেনশিয়ালি কীভাবে এটাকে সলভ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা জব পোস্ট খুব রিসেন্টলি পাবলিশ করা হয়েছে, যেখানে তারা একজন ফ্রিল্যান্সারকে খুঁজতেছেন, যেখানে তারা বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে সফটওয়্যারের রিভিউগুলোকে কালেক্ট করবেন। ফর এক্সাম্পল ক্যাপেটেরা, ট্রাস্ট রেডিয়াস, গেট অ্যাপ, ট্রাস্ট পাইলট, পিয়ার স্পট, গার্টনার, পিয়ার ইনসাইটস ইত্যাদি ইত্যাদি। এবং ওনারা এই ডেটাটাকে মার্কেটের অ্যানালাইসিস এবং রিপোর্টের জন্য ব্যবহার করবেন। নাও এটা ডেফিনেটলি একটা ভালো একটা আর্লি জব আমরা দেখতে পাচ্ছি এবং এটা অনগোয়িং জব। যদিও এখানে পাইথন লেখা, আমার মনে হয় না এটা পাইথনটা ম্যান্ডেটরি, কারণ আলটিমেটলি তারা স্ক্র্যাপ করে এই ডেটাটা আসলে কালেক্ট করতে চাচ্ছেন। টুলসটা আসলে মেবি জাস্ট একটা সাজেশন হিসেবে থাকতে পারে। নাও আমি টুলস যেটাই হোক না কেন, আমি বেসিক লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা আসলে কিভাবে কালেক্ট করে সেটা নিয়ে আমি আলোচনা করব। আমার চোখের সামনে গার্টনার আছে। গার্টনারে হচ্ছে একটা রিভিউ, পিয়ার ইনসাইটসের একটা ওয়েবসাইট। আপনি দেখতে পাচ্ছেন এখানে SEMrush যে টুলসটা আছে সেই টুলসের টোটাল রিভিউ কতটুকু রেটিংস ছিল এবং মানুষ বিভিন্ন রকমের ইনফরমেশন এখানে শেয়ার করতেছে, যে এটার ফুল রিভিউ যেন আমরা চাইলে এখানে পড়তে পারবো। তারা এখানে অনেক রকমের রিভিউ শেয়ার করছে, কোথায় কোথায় কী কী প্রবলেম ফেস করছে না করছে সব এখানে শেয়ার করতেছে। নাও এই রিভিউর যে ফুল হিস্টোরি এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি ফুল হিস্টোরি দেখতে পাচ্ছি এবং আমি চাইলে এখানে পেজিনেশন করে আগের আর পরের পেজের বিভিন্ন রকমের রিভিউ কালেক্ট করতে পারতেছি। নাও এই টাইপের একটা পেজ থেকে ডেটা কালেক্ট করতে হলে সবার আগে দেখতে হবে যে এখানে আসলে কী কী প্রোটেকশন আছে। ফর এক্সাম্পল এখানে ক্যাপচা আছে কোনো একটা কারণে, এবং এখানে হয়তো বট প্রোটেকশন থাকতে পারে বিভিন্ন রকম। সো আমি জাস্ট এটাকে ইন্সপেক্ট করি এবং ইন্সপেক্ট করার পরে দেখতে পাচ্ছি যে এটা নেক্সট.js দিয়ে বানানো একটা ওয়েবসাইট, হুইচ ইজ লাইক এটা সার্ভার সাইড থেকে রেন্ডারিং হয়ে আসতে পারে অথবা ডেটাটা কোনোভাবে API থেকেও কালেক্টেড হইতে পারে। নাও আমি যদি এটার নেটওয়ার্ক ট্যাবে যাই, নেটওয়ার্ক ট্যাবে আসার পরে যদি যে কোনো একটা জায়গায় নেভিগেট করি, নেভিগেট করার পরে আমরা যদি এখানে দেখি, এখানে দেখতে পাবো এটা আসলে এক এক ওয়েবসাইট এক একভাবে করে। তারা এখানে এই ফিল্টার নামে যেই এলিমেন্টটা আছে, ফিল্টার নামে যে ইন পয়েন্টটা আছে, তারা এই ইন পয়েন্ট থেকে এই ডেটাগুলোকে কালেক্ট করতেছে, যেখানে প্রত্যেকটা রিভিউ উইথ ডিটেলস, এই যে আসলে রিভিউটা কি, রিভিউর সামারি, রিভিউর হেডলাইন এবং রিভিউর আইডি, যেটা দিয়ে আমরা পরবর্তীতে আবার ইন্ডিভিজুয়াল রিভিউকেও আবার কালেক্ট করে দেখতে পারবো। যেখানে রিড ফুল রিভিউতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল রিভিউটা কিন্তু চলে আসবে। ওকে, সো নাও আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন কিছু কিছু রিভিউ কালেক্ট করতে যাচ্ছি আমাকে লগ ইন করতে বলতেছে। লগ ইন করা ছাড়াও কিন্তু একটু আগে আমরা রিভিউ পড়তে পারতেছিলাম। আমার এখানে রেট লিমিট করে দিছে, যে কিছু কিছু জায়গায় আমাকে রেট লিমিট করে দিচ্ছে যে না, তুমি এই রিভিউ পড়তে হলে তোমার লগ ইন করতে হবে। বাট পাবলিক যে ডেটাটা আছে, আমি পাবলিক ডেটা পড়ার জন্য আমার লগ ইন করতে হচ্ছে না। এখানে যা আছে আমি সেটাই পড়তে পারতেছি এবং এখানে যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা দিয়ে আমি এখানে দেখতে পারতেছি এখানে রিভিউটা কীরকম ছিল, কখন পোস্ট করা হয়েছে, আরও যা যা আছে। না আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই যেটা ট্রাস্ট পাইলট, এখানে অনেক রকমের রিভিউ শেয়ার করা হয়, যে এখানে আসলে কী আছে আমরা দেখতে পাচ্ছি। SEMrush.com-এর রিভিউ আমরা এখানে পড়তে পারতেছি। নাও এখানে নেটওয়ার্ক ট্যাবে আমি সাধারণত শুরুতেই নেটওয়ার্ক ট্যাবের দিকে চলে যাই, যেখানে আমার এই ইনফরমেশনগুলো পাবো। নাও নেটওয়ার্ক ট্যাবে আমি যখন এখানে আসছি, শুরুতেই আমি কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না যে এখানে আসলে স্পেসিফিক কোনো রিভিউজ আছে কিনা। নাও আমি যখন একদম নিচে চলে গেছি, সাধারণত পেজিনেশন অংশটা আমি খুঁজি, যেহেতু অনেক রকমের রিভিউ থাকতে পারে। আমি এটাকে ক্লিন করে নেক্সট পেজে ক্লিক করলাম। নেক্সট পেজে ক্লিক করার পরে এখানে আমি একটা জায়গায় দেখতে পাইছিলাম যে আমি একটা একটা করে আসলে ঢুকে দেখছি না, এখানে দেখতে পাইতেছিলাম যে আমার যে রিভিউর জন্য সেইটার জন্য যে ডেটাটা সে এভাবে রিকোয়েস্ট ইউআরএলের মাধ্যমে কালেক্ট করতেছে, যেখানে প্রিভিউতে গেলে আমি পেজ প্রপসের কোনো একটা পার্টে এই রিভিউসগুলোকে খুঁজে পাচ্ছিলাম, উইথ যে কখন রিভিউটা হয়েছে, এইটার কোনো রিপ্লাই আছে কিনা, দেন এটার কোনো টেক্সট আছে কিনা, উইথ অল অফ দ্য ডিটেলস অ্যান্ড এভরিথিং, যেটা আসলে কত পার্সেন্ট দিছে বা কতটুকু লাইক দিছে, এটা কি ভেরিফাইড কিনা বা যা আছে আমরা এখান থেকে সেই জিনিসটাকে দেখতে পাচ্ছিলাম। নাও সেম জিনিসটা এখানে হয়তো পাইলেও আমরা পরের যে পেজটা ক্যাপিটাল সেটাতে আমরা এখানে পাচ্ছি না। আমি যদি এখানে আসি এবং নেটওয়ার্ক ট্যাবে যাই, রিফ্রেশ করি,
রিফ্রেশ করার পরে আমি এখানে সেই রিভিউগুলোকে ডিরেক্টলি দেখতে পাই নাই। এখানে যে রিভিউ দেখতে পাইছি সেটা নেক্সট.জেএস দিয়ে সার্ভার সাইডে এমনভাবে রেন্ডার করে পাঠানো হয়েছে যেটা আমি আসলে এভাবে কালেক্ট করতে পারবো না। আমাকে অ্যাকচুয়ালি এখানে যেই সিএসএসের যেই সিলেক্টরস বা অন্যান্য যা আছে অন্য কোনো একটা মেথডের মাধ্যমে আমাকে এখানে যে টেক্সট আছে সেই টেক্সট থেকে খুঁজে পড়া লাগবে যে এখানের আসলে রিভিউর কন্টেন্টটা কী। এখানে যেমন আমি একটা কন্টেইনারে গেলাম, এই যেখানে লেখা স্ক্রিন কন্টেইনার এবং রিভিউ কার্ড। সো প্রত্যেকটা রিভিউই একটা করে কার্ডের মধ্যে আছে। আমি এখানে দেখি তার টোটাল কয়টা কার্ড আছে, 25টা কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি। এবং আমি যখন এই পেজটাকে স্ক্রোল করতেছি বা অন্য আরেকটা পেজে যাচ্ছি তখন হয়তো নতুন ডেটা লোড হচ্ছে, বাট এই পেজে আমি টোটাল 25টা রিভিউ দেখতে পাচ্ছি, যেখান থেকে আমাকে ম্যানুয়ালি যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে রিভিউ টাইটেল, এই আসলে রিভিউটা পোস্ট করছে, তার লিঙ্কডইন হয়তো এরকম, এরপরে সে ওভারঅল এই রেটিংস দিছে, আমাকে ম্যানুয়ালি এটাকে পার্স করা লাগতে পারে। নাও সিমিলার কেস আমি দেখতে পাইছি ট্রাস্ট রেডিয়াসের মধ্যে, যেখানে আমাকে একই রকমের একইভাবে এই ডেটা কালেক্ট করতে হয়েছে। সিমিলার একটা কেস আমি সফটওয়্যার সাজেস্টের মধ্যে পাইছি। নাও এই যে বিভিন্ন রকমের ওয়েবসাইট আমরা দেখলাম, প্রত্যেকটার মধ্যে কিন্তু এক রকমের চ্যালেঞ্জ আছে যে এরা ক্লাউডফ্লেয়ার দিয়ে এদের এই ওয়েবসাইটটা প্রোটেক্ট করা। যেমন এই যে ক্লাউডফ্লেয়ার ক্যাশ স্ট্যাটাস লেখা, ক্লাউডফ্লেয়ার রে লেখা, সিএফ রে, ক্লাউডফ্লেয়ার দিয়ে এটাকে প্রোটেক্ট করা। ক্লাউডফ্লেয়ার দিয়ে প্রোটেক্ট করা হলে সাধারণত আমাকে হয়তো একটু প্রক্সি ইউজ করা লাগতে পারে, হয়তো যেহেতু আমি তখন অটোমেটেড কোনো সলিউশন দিয়ে আসলে ডেটাটা কালেক্ট করতে পারবো না। আবার অনেক ওয়েবসাইটে দেখা যায় কি যে আমাকে যেন আমি অ্যাজ এ বট হিসেবে যেন হিট না করি সেটা আমাকে বলে দেয়। আমি গার্টনারের robots.txt-তে গেলাম, সেখানে আমাকে বলতেছে যে এখানে বিভিন্ন রকমের রিভিউজ আছে, সেটা তারা অ্যালাউ করতেছে ফর এই বিভিন্ন রকমের এআই সার্চ বটের জন্য। হুইচ এটা পড়ার পরে আমার মনে হলো ওকে এটা আসলে ডেটাটা এটা কালেক্ট করা যাবে অ্যাজ ফর রিসার্চ পারপাস অর অ্যাজ ফর ইউজার এজেন্ট, যে আমার যে এআই রিলেটেড যদি কোনো বট হয় তাহলে সে এটা অ্যালাউ করবে। আর সাধারণত অন্য কোনো কিছু হলে সে আমাকে এখানে অ্যালাউ করতেছে না, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এভাবে আমরা একটা জিনিসকে, একটা ওয়েবসাইটকে বা একটা জব পোস্টকে ডিবাগ করে দেখতে পারি। জব পোস্টকে ডিবাগ করে দেন এগুলোকে আসলে আমরা প্র্যাকটিস হিসেবে নিতে পারি যে আচ্ছা আমরা কি এটাকে করতে পারতেছি কিনা, আমরা কি ক্যাফেটেরিয়া থেকে ডেটা কালেক্ট করতে পারতেছি কিনা, আমরা পিআরএস পোর্ট থেকে ডেটা কালেক্ট করতে পারতেছি কিনা, বা আমরা গার্টনার থেকে ডেটা কালেক্ট করতে পারতেছি কিনা, কী কী প্রবলেম ফেস করতেছি অথবা না করতেছি। যখন আমরা এগুলোকে প্রচুর প্র্যাকটিস করে ফেলবো, ধরেন 10টা 15টা 20টা প্রজেক্টস আমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলছি, এবং যেটা ডেটাটা আসলে এভাবে বাহিরে আছে, যে জব পোস্টেও সব লেখা আছে আসলে তারা কী চাচ্ছে, এবং আমি ওয়েবসাইট থেকে আসলে সব মোটামুটি সবই বুঝতে পারতেছি আমার আসলে এখান থেকে কী কী ডেটা কালেক্ট করা লাগবে আমি, এবং সেটা বের করতে পারতেছি। যখন আমার হাতে অনেকগুলো এক্সাম্পল থাকবে, 10টা বা 15টা ডিফারেন্ট এক্সাম্পল থাকবে, তখন কিন্তু আমরা এই নলেজটা ব্যবহার করে এবং এই এক্সাম্পলগুলো ব্যবহার করে কিন্তু জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। ইনফ্যাক্ট আমার ক্লায়েন্ট আসলে কী চায়, ক্লায়েন্ট তো এমন কাউকেই চায় যে আসলে কাজগুলো করতে পারে, রাইট? সো এটা হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ। আমরা পরবর্তীতে এইটার যেই কোড আসলে কিভাবে এগুলো করতে হয় না করতে হয় সেগুলো আলোচনা করব। রিভিউ ডেটা কালেক্ট করার আইডিয়াটা কিন্তু একদম নতুন না। এরকম প্রচুর পরিমাণে টুলস এবং সার্ভিসেস আছে যারা বিভিন্ন রকমের রিভিউ প্ল্যাটফর্ম থেকে এপিআইয়ের মাধ্যমে অথবা স্ক্র্যাপিং করে ডেটাগুলোকে কালেক্ট করে এবং আমাকে একটা সেন্ট্রালাইজড ভিউ দেয় যে আমার ওয়েবসাইট অথবা আমার যে অ্যাপ আছে সেটার রিভিউটা কীরকম। আমি চাইলে পরবর্তীতে বিভিন্নভাবে আমার ওয়েবসাইটে সেইটা শোকেস করতে পারবো। এইরকমই একটা ওয়েবসাইট হচ্ছে রিভিউশেক, যেখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গুগল, ট্রিপ অ্যাডভাইজর কিংবা ইয়েল্প বা অন্য সাইটে আমার যে সার্ভিস আছে সেই সার্ভিসের এগেনস্টে কী পরিমাণ রিভিউজ আছে এবং সেটা কীরকম হইতে পারে, পজিটিভ না নেগেটিভ, সেগুলো নিয়ে কিন্তু আমরা রিসার্চ করে দেখতে পারি। সো রিভিউশেক নামের এরকম প্রচুর পরিমাণে টুলস আছে যারা আসলে এই কাজটা করে, এবং ব্যাকগ্রাউন্ডে মোটামুটি সবাই সিমিলার অ্যাপ্রোচে যাচ্ছে, যে কেউ হয়তো এপিআইয়ের মাধ্যমে ডেটা কালেক্ট করতেছে, কেউ হয়তো স্ক্র্যাপিংয়ের মাধ্যমে ডেটাটা কালেক্ট করতেছে, এবং পরবর্তীতে অ্যাজ এ ইউজার হিসেবে, ইন্ড ইউজার হিসেবে কিন্তু এগুলো কাজে লাগতেছে।